আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে তার ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে নবাব সলিমুল্লাহ একাডেমি। এখন মোহাম্মদ আলী জিন্নাহ কে ছিলেন? বিশেষ করে আমাদের যে তরুণ প্রজন্ম বা বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম যাই বলেন, এরা মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে কতটুকু জানে? আপনি যে একটা লোক সম্পর্কে কথা বলবেন, আপনার ওই লোকটা সম্পর্কে তো ধারণা থাকতে হইবে, জানতে হইতে হবে যে কেন তারা আসলে এই কাজটা করতেছে, আসল ঘটনা কি, কেন পাকিস্তানের জাতির পিতাকে বাংলাদেশে বসে বাংলাদেশের একটা সংগঠন তারা তার মৃত্যু দিবস পালন করতেছে। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন এই ভারতবর্ষের মুসলিম নেতাদের ভিতরে অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ নেতা আমি বলবো তাকে। যে মুসলিম নেতাদের ভিতরে যত নেতা ছিল তার ভিতরে অন্যতম এবং শ্রেষ্ঠ একজন নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। একমাত্র তিনি অনুধাবন করছিলেন যে এই ভারতবর্ষে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড দরকার, এবং তিনি কেন এই জিনিসটা অনুভব করছিলেন? যখন এই যে আপনার ব্রিটিশরা এবং হিন্দুরা মিললে এই ভারতবর্ষকে শাসন শোষণ করতেছিল, মুসলমানদের একটা পর্যায়ে গিয়ে সেই যে বাবরি 1840 সালে বাবরি মসজিদের ঘটনা, তারপর এই যে মুসলমানদের প্রতি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, তাদের দাঁড়িয়ে রাখতে হইলে ট্যাক্স দিতে হইবে, তাদের প্রতি বিভিন্ন নির্যাতন, তারা ছিল এক প্রকার গরিব, তারা বর্গা চাষি, হিন্দু জমিদারদের কাছ থেকে আপনার জমি বর্গা নিয়ে তারপর চাষবাস করে তারা তাদের জীবনযাপন করত। একটা পর্যায়ে এই যে বর্গা চাষির প্রথা, তারপর এই নির্যাতন নিপীড়ন বাড়তে বাড়তে একটা সময় এই যে মোহাম্মদ আলী জিন্নাহ যারা মুসলিমদের প্রতিনিধিত্ব করতেন তাদের কাছে এমন ভাবে প্রচন্ড রকমের নালিশ যাইতে যাইতে তখন আর তিনি আর মানে বুঝতে পারছিলেন যে আসলে এই যে জমিদারি হিন্দু প্রথা এবং মুসলমানরা যে নির্যাতনের নিপীড়নের শিকার হইতেছে, সেই জায়গা থেকে মুসলমানদের আলাদা রাষ্ট্র, আলাদা ভূমি দরকার। এই প্রস্তাবটা পরবর্তীতে আইসা লিখিতভাবে তিনি যে সেই দ্বিজাতি তত্ত্ব, যে জাতিভেদে আপনার মানে ভূখণ্ড ভাগ করতে হইবে, এই যে অনুধাবনটা প্রথম তিনি করেছিলেন, তারপর এটা পরবর্তীতে শেরে বাংলা একে ফজলুল হকের মাধ্যমে এটা লাহোর প্রস্তাব হিসেবে লিখিত আকারে প্রকাশ করা হয়, এবং সেই জায়গায় তিনি এই শেরে বাংলা একে ফজলুল হক করেন, পাঠ করেন। এবং এই যে শেরে বাংলা একে ফজলুল হক, সোহরাওয়ার্দী, এদের রাজনৈতিক গুরু ছিল আপনার এই মোহাম্মদ আলী জিন্নাহ। এমনকি শেরে বাংলার যে শেরে বাংলা উপাধি, যে তুমি বাংলার শের, এই উপাধিটাও মোহাম্মদ আলী জিন্নাহর দেয়া। তো তারা একসাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে তারপর একসাথে রাজনীতি করছে। এই যে সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, মোহাম্মদ আলী জিন্নাহ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আরো পরে আসছে তিনি, কিন্তু তাদের যে রাজনৈতিক যে ঐক্যবদ্ধতা, এই ঐক্যবদ্ধতার প্রেক্ষিতেই কিন্তু তারপর এই বঙ্গভঙ্গ হয়, মুসলমানরা একটা স্বাধীন ভূমি বা স্বাধীন রাষ্ট্র পায়। তো সেই জায়গা থেকে আপনি এই 1947-এর দেশ বিভাজনের অন্যতম নায়ক হিসেবে আপনি মোহাম্মদ আলী জিন্নাহকে মেনে নিতে হবে, এটা ইতিহাস। এখানে আপনার বাটপাড়ি চিটারি করে ভুল তথ্য ছড়ানোর কোনো সুযোগ নাই। এখন আসেন, মোহাম্মদ আলী জিন্নাহ যে বলছিলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, যেটা নিয়ে আমাদের সব থেকে বড় অভিযোগ। এখানে আমার একটা প্রশ্ন আমি আপনাদেরকে ছুড়ে দিতে চাই, সেটা হলো মোহাম্মদ আলী জিন্নাহ কথা বলছিলেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করেছেন দেশভাগের 1 বছর পরে, 1948 সালে। আর বাংলাদেশে ভাষা আন্দোলন হয় 1952 সালে। সেই ভাষা আন্দোলনে বাংলাদেশের দামাল ছেলেরা মৃত্যুবরণ করে। তাহলে এই যে একটা গ্যাপ, 4 বছরের গ্যাপ, 4 বছর পর কেন ভাষা আন্দোলন হইল? মোহাম্মদ আলী জিন্নাহ যখন বলছে তখন কেন ভাষা আন্দোলন হইল না? এটা একটা প্রশ্ন, আপনারা উত্তর দিবেন। মোহাম্মদ আলী জিন্নাহ তিনি যখন এই ইসলাম মানে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন হওয়ার পর, তখন একটা রাষ্ট্রের একটা ভাষা দরকার হয়। মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু পাকিস্তানের কেউ না, তিনি ছিলেন গুজরাটের, তার বাবা মা ছিল গুজরাটের, তার মাতৃভাষা ছিল গুজরাটি। সেখান থেকে তিনি পাকিস্তানে আসেন এবং
পাকিস্তানের বেশিরভাগ মানুষই যে খুব উর্দু জানত বিষয়টা এমন না। এই যে ব্রিটিশদের সাথে যে কথাবার্তা বা ব্রিটিশদের সাথে যেসব নেতারা ডিল করত, বা এই যে আবহাওয়ার হিন্দু নেতাদের সাথে যে বৈঠক হইতো, এর একটা কমন ভাষা ছিল উর্দু। এবং বিশেষ করে বাঙালি নেতারা এবং যেসব আপনার শিক্ষিত জনসমষ্টি ছিল, তারা সবাই উর্দু জানত। উর্দু দিয়ে তাদের সাথে কমিউনিকেট করতো। তো রাষ্ট্র যে একটা প্রেস রিলিজ দিবে, রাষ্ট্রের যে একটা ভাষা দরকার, সেই ভাষা আপনি কোনটা বলবেন বলেন? পাকিস্তানেও যে খুব বেশি, পাকিস্তানে এখন পর্যন্ত আপনি দেখবেন 25 থেকে সর্বোচ্চ 30% লোক আপনার উর্দুতে কথা বলে। এর থেকে বেশি হবে না, সম্ভবত 20% হইতে পারে, 20% লোক উর্দুতে কথা বলে। তার মানে এইটা নয় যে একটা রাষ্ট্রের ভাষা উর্দু। যখন একটা রাষ্ট্রের ভিতরে বিভিন্ন রকম ভাষা থাকে, তখন একটা রাষ্ট্রভাষা তাকে ঘোষণা করতে হয়, নাহলে সে কোন ভাষায় ডিল করবে অন্য রাষ্ট্রের সাথে বা দেশের নাগরিকের সাথে? প্রত্যেকটা নাগরিকের সাথে আলাদা আলাদা ভাষায় ডিল করা তো সম্ভব না। তো সেই জায়গা থেকে রাষ্ট্রের একটা কমন ভাষা দরকার। তখন মোহাম্মদ আলী জিন্নাহ বলছিলেন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার মানে এটা নয় যে আপনি বাংলায় কথা বলতে পারবেন না, আপনার মুখের ভাষা কাজে নিয়ে যাইতেছে পাকিস্তানিরা। এখনো পাকিস্তানের ভিতরে বিভিন্ন ভাষা আছে না? ইন্ডিয়ার ভিতরে কতগুলো 32 না 33টা অনেকগুলো ভাষা আছে ইন্ডিয়ার ভিতরে। বাংলাদেশের ভিতরে এখন মনে করেন একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হওয়ার পর এখন একটা ভাষা দরকার। এখন কি আপনি ঢাকার ভাষাকে প্রাধান্য দিবেন, নাকি আপনি নোয়াখালীর ভাষা কেন বলবেন যে নোয়াখালী হবে একমাত্র রাষ্ট্রভাষা? এবং তৎকালীন সময় পাকিস্তানকে যারা মানে পূর্ব পাকিস্তানের কথা আমি বলছি, পূর্ব পাকিস্তানকে যারা দেখাশোনা করছে, যারা দায়িত্বে ছিলেন, এবং যেখান থেকে এই রাষ্ট্রটা পরিচালিত হতো, সেখানকার ভাষা বেশিরভাগ মানুষ এই উর্দু ব্যবহার করত। তো সেই জায়গা থেকে তিনি উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিলেন। তিনি কিন্তু বলেন নাই যে তুমি বাংলায় কথা বলতে পারবা না, তোমার আমার মুখের ভাষা তারা কায়দা নিতেছে। বিষয়টা এমন না। আর ভাষা আপনি বললেই এটা সম্ভব না। এটা যে আমি বলবো যে আপনি মাতৃভাষায় কথা, আপনি পারবেন নোয়াখালীর মাতৃভাষা বিলুপ্ত করতে, চিটাগাংয়ের মাতৃভাষাকে বিলুপ্ত করতে? অত সহজ না। আর মুখের ভাষা কাটে নেওয়া যায় না। যেটা মায়ের গর্ভ থেকে মানুষ মায়ের কাছ থেকে শিখে, সেই ভাষা খুব সহজে আপনি ভুলাই দিতে পারবেন না। তো রাষ্ট্রের একটা ভাষা দরকার। আর এই যে আপনার সবসময় একটা দল আবার ইতিহাস না পড়েই বলে পাকিস্তানের রাজাকার, পাকিস্তান তো আমাদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাইছে, আমাদেরকে গণহত্যা করছে। হ্যাঁ, গণহত্যা করছে, অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাইছে, তাদের জন্য আমাদের অবশ্যই ক্ষোভ আছে। কিন্তু জিন্নাহ সাহেবের সাথে আপনি 1971 সালে যুদ্ধের ইতিহাস আপনি পর্যালোচনা করলে হবে না। তো জিন্নাহ সাহেব মারাই গেছেন 1948 সালে, দেশভাগের 1 বছর পরে তিনি মারা গেছেন। তো তাকে যদি আপনি এই 1971 সালে যে পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছে, তাদের সাথে আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন? তাদের সাথে অ্যাডজাস্ট করার সুযোগ নেই। তৎকালীন সময় সমগ্র যে পাকিস্তান ছিল, সেই সমগ্র পাকিস্তানের জাতির পিতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি না হইলে এই রাষ্ট্র পাইতেন না। আর আমি যে বাংলাদেশে বসবাস করি, এই রাষ্ট্রটা আসছে পাকিস্তানের গর্ব থেকে তারপরে এই রাষ্ট্রটা আসছে। এই রাষ্ট্র তো আসার তো, পাকিস্তান জন্ম না হইলে আপনি বাংলাদেশ কোথায় পাইতেন? পূর্ব পাকিস্তান কোথায় পাইতেন? পাকিস্তানকে জন্ম দিয়েছেন মোহাম্মদ আলী জিন্নাহ। তারপর সেখান থেকে আমাদের বাংলাদেশের যে নেতা কর্মীরা, বঙ্গবন্ধু, মাওলানা ভাসানী, তারা, তারপরে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের সমস্ত স্বাধীনতাকামী মানুষগুলো, সেই যে বৈষম্য, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এমনকি সেখানে তাদের দেশে চাল থাকবে 1 টাকা, আমাদের দেশে থাকবে 2 টাকা, এই যে আপনার বৈষম্য, এই বৈষম্যের জায়গা থেকে তারা চাকরি করবে সরকারি, বাংলাদেশ থেকে কেউ সরকারি চাকরি করতে পারবে না, বা তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় না। এই বৈষম্যের জায়গা থেকে আস্তে আস্তে তারপরে একটা আন্দোলনের রূপ নিয়ে 1971 সালে আমরা মুক্তিযোদ্ধাদের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো সেই জায়গা থেকে তাদের সম্মান, এই যে যারা সেই আপনার ভারতীয় মোড়লদের কাছ থেকে, দাদাবাবুদের কাছ থেকে যারা পাকিস্তান রক্ষা করছে, তাদের সম্মান একটা জায়গায় রাখতে হবে। এবং 1971 সালে যারা মুক্তিযোদ্ধা করছে, তাদের সম্মানও একটা জায়গায় রাখতে হবে। আপনি গুলিয়ে ফিলিয়ে কেন একে অপরের সাংঘর্ষিক করে তুলতেছেন? মোহাম্মদ আলী জিন্নাহ কোনো সাংঘর্ষিক নেতা না। মোহাম্মদ আলী জিন্নাহর কারণে বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের মুসলমানরা স্বাধীনভাবে গরু কোরবানি দেওয়ার অধিকার পেয়েছে। আজ দেখেন এর অবস্থা কি,
সেই যে আপনার কাশ্মীরের অবস্থা কি, পশ্চিমবঙ্গে মানুষ নামাজ পড়তে গেলে তারপর কি সেখানে পুলিশ তাদেরকে লাথি মাইরা উঠিয়ে দিতে, সেসব ভিডিও তো আপনারা দেখেছেন না? এই ওই পর্যায়ে আমাদেরকে থাকতে হইতো যদি মোহাম্মদ আলী জিন্নাহর মতো নেতারা দেশ ভাগের চিন্তা না করত। এই ইতিহাস আপনি করার কোনো সুযোগ নাই। আপনি গুগল করেন, রিসার্চ করেন, ইউটিউবে দেখেন, গুগলে দেখেন, পাঠ্যপুস্তকে দেখেন যে মোহাম্মদ আলী জিন্নাহ কে ছিলেন, তার বিরোধিতা আপনি করতে পারেন কিনা। সর্বশেষে যারা এই কথাগুলো বলেন তাদের কাছে ওই একটা প্রশ্নই থাকবে, মোহাম্মদ আলী জিন্নাহ 1948 মৃত্যুবরণ করেছেন, ভাষা আন্দোলন কেন তখন হয় নাই? তার ঘোষণার সাপেক্ষে কেন ভাষা আন্দোলন হয় না? 52-তে এসে কেন ভাষা আন্দোলন, ভাষার জন্য রাজপথে নেমেছিল বাঙালি দামাল ছেলেরা? এই প্রশ্ন করেছেন কখনো নিজেকে? একটা নাম শুনেই ইতিহাস জানবেন না, ইতিহাস বুঝবেন না, অথবা সঠিক কোনো আপনার যে তথ্য না জেনেই আমরা একজনকে বিতর্কিত বলতে পারি না, এগুলো ঠিক না। আসলে মোহাম্মদ আলী জিন্নাহর সম্মান তাকে দিতেই হবে, যেমনটা দিতে হবে আমাদের পূর্ব অলিয়া উলিয়াদের, যারা এই দেশে ইসলাম নিয়ে এসে আমাদেরকে মুসলমান বানাইছে, এবং সেই মুসলমানিত্ব টিকে রাখার জন্য যেসব নেতারা দেশ বিভাজন করে মুসলমানদেরকে স্বাধীন ভূখণ্ড দিয়েছে, তাদেরকে সম্মান আপনাকে করতেই হবে। একজন মুসলমান হিসাবে তাদেরকে সম্মান শ্রদ্ধা করা আমাদের দায়িত্ব। এই যে ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন করেছেন মোহাম্মদ আলী জিন্নাহ, এবং মোহাম্মদ আলী জিন্নাহর নামে একটা হলও ছিল ঢাকা ভার্সিটিতে, জিন্নাহ হল। সেই হলের নাম পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে সূর্য সেন হল। কে এই সূর্য সেন? যিনি বঙ্গভঙ্গ রদের পক্ষে কথা বলছেন যে বঙ্গভঙ্গ হবে না, বঙ্গভঙ্গ রদ করার জন্য তিনি উঠে পড়ে লাগছিলেন। যিনি চায় নাই যে বাংলাদেশ বা পাকিস্তান নামে কোনো ভূখণ্ড তৈরি হোক, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি হোক। তাদের নাম আপনি হলের ভিতরে ঢুকে দিয়েছেন, তাও মোহাম্মদ আলী জিন্নাহর নাম কেটে সূর্য সেন হল ঢুকিয়ে দিয়েছেন। এগুলো কি পূর্ব পরিকল্পিত? এগুলা দীর্ঘদিনের প্ল্যান পরিকল্পনা করে তারপর ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছ থেকে, এই তরুণ প্রজন্মের কাছ থেকে ইতিহাস তারা লুকায়িত করেছে। মুসলিম নেতাদের ইতিহাস, শেরে বাংলার ইতিহাস, সোহরাওয়ার্দীর ইতিহাস, মোহাম্মদ আলী জিন্নাহর ইতিহাস, কোথায় ইতিহাস? সব ইতিহাস মুছে দেওয়া হয়েছে। যে মুসলিম নেতাদের সম্পর্কে মানুষ জানুক, এটা তারা চায় না। তাদের যে ঐতিহ্য, তারা যে ইংরেজদের চোখে চোখ রেখে কথা বলেছেন, এই দাদা বাবুদের চোখে চোখ রেখে কথা বলেছেন, তারা দাদা বাবুদের পা চাটেন নাই। তাদের সাথে টেবিল চপকে ইংরেজদের সাথে কথা বলেছেন মোহাম্মদ আলী জিন্নাহ, যে না, মুসলমানদের জন্য আলাদা দেশ গঠন করতে হবে, আলাদা ভূখণ্ড তৈরি করতে হবে, আমার মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হইতেছে, তাদের জন্য আলাদা ভূখণ্ড আমি চাই। দাদা বাবুরা অনেক সময় বলে যে কি, আমরা আপনার ইংরেজদেরকে হাঁটাই দিছি, ইংরেজদেরকে এই ভারত থেকে বিতাড়িত করেছি। কোথায় তোমরা ইংরেজদেরকে ভারত থেকে বিতাড়িত করেছো? ব্রিটিশদেরকে, ব্রিটিশটা চলে গেছে, ব্রিটিশদেরকে তোমরা বিতাড়িত করতে পারো নাই। যখন জার্মানির পতন হইল, আপনার যখন আমেরিকা ক্ষমতা দখল করলো, তখন তারাই ঘোষণা দিল যে সিস্টেম চলবে না, এগুলো চলবে না, যে এইভাবে রাজত্ব করতে সেগুলো চলবে না, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তারপর তারাই তাদের এই যে ইংরেজদের যে কলোনিয়াল সিস্টেম, সেটাকে কি উঠাই নিয়ে গেছে। কয় ভারত ছাড়ো, ইংরেজও ভারত ছাড়ো। ভারত ছাড়ো, তারা তো ভারত নিজেরা ছাড়িয়ে গেছে। কিসের ইতিহাস দেখান? এই কথাটা তো কিন্তু দেখবেন বিশেষ করে দাদাবাবুরা বিশেষ করে বলে যে আমরা ইংরেজদেরকে বিতাড়িত করেছি ভারতবর্ষ থেকে। তারা ইংরেজদেরকে বিতাড়িত করে না, বরং ইংরেজদেরকে বিতাড়িত করতে চায় নাই। তারা জানতো এই ইংরেজরা চলে গেলে এই মুসলমানদের যে নেতা বা মুসলিম যে জনগোষ্ঠী, এরা মাথা উঁচু করে দাঁড়াইবে, এদেরকে যে নির্যাতন নিপীড়ন করে টাকা পয়সা খাজনা আদায় করি, এটা আর সম্ভব হইবে না। এই জন্য ইংরেজদেরকে পা ধরে তারা রাখার চেষ্টা করছে। কিন্তু যখন কলোনিয়াল সিস্টেম উঠে গেল, যখন আমেরিকা বললো যে কি আমরা গণতন্ত্রের মাধ্যমে বিশ্ব শাসন করব, এই কলোনিয়াল সিস্টেম আর চলবে না, তখন ইংরেজরা এমনি এমনি চলে গেছে। ইংরেজদেরকে কেউ বিতাড়িত করেন নাই। এই ইতিহাস আমাদেরকে বললেন না। প্রকৃত ইতিহাস আমাদের জানা উচিত, খুঁজে হইলেও জানা উচিত। আপনাকে যেটা জানানো হয়,
আপনি সেটা জানার চেষ্টা করবেন, এটাই না, সেটার বিপরীতেও যার একটা ইতিহাস থাকতে পারে সেটাও খোঁজার একটু চেষ্টা করুন।